গৃহকর্মী নিয়োগের নীতিমালা প্রণয়নের পরও মানছেন না কেউ। শ্রম আইনের অন্তর্ভুক্ত না হওয়ায় পারিশ্রমিক নির্ধারণে নেই কোনো নিয়ম। টাকা পয়সা দেয় না, আমরা খাইতেও দেয় নাই। বেগম সাহেব অফিসে চাকরি যায়, আমাদের বাসা থেকে যায়, ছেলেরা নির্যাতন করে। ওরা যদি শ্রম আইনের অন্তর্ভুক্ত হতো, মজুরি ফিক্সেশনের জন্য মজুরি বোর্ড গঠনের বিষয় ছিল। ব্যর্থতা স্বীকার করলেও সমাধান দিতে পারছে না কর্তৃপক্ষ। দৃষ্টিভঙ্গি, আমাদের আন্তরিকতা, আমাদের সাংগঠনিক স্বল্পতা, এগুলো অভাব। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছে আমি আহমেদ সালেহীন এবং আমি হরিপদ সাহা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নুসরাতের ভিডিও ছড়িয়ে দেওয়ায় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। জড়িতরা ছাড় পাবে না, পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস। নুসরাত হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেন 5 জন, জানালো পিবিআই। গ্রেপ্তার 14, 5 দিনের রিমান্ডে কাউন্সিলর। জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন। আগুনে পুড়ল প্যারিসের অন্যতম ঐতিহাসিক নিদর্শন নটরডেম ক্যাথেড্রাল। ভেঙে পড়েছে 850 বছর পুরনো গির্জাটির চূড়া ও ছাদ। এবং আজ বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা। প্রয়োজনে আয়ারল্যান্ড সিরিজে পারফরম্যান্সের ভিত্তিতে পরিবর্তন, জানালেন বিসিবি সভাপতি। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় 4 জন নয়, সরাসরি 5 জন অংশ নেয় বলে নিশ্চিত করেছে পিবিআই। প্রথমে 4 জনের কথা বলা হলেও পরবর্তীতে তদন্তে বেরিয়ে এসেছে আরও একজনের নাম। এর মধ্যে উম্মে সুলতানা পপি সহ গ্রেফতার হয়েছে শামীম, জুবায়ের ও জাবেদ। হত্যাকাণ্ডে জড়িত অপর এক ছাত্রীকে দ্রুতই গ্রেফতারের আশা সংস্থাটির। এদিকে নির্ভুল চার্জশিট দিতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান পিবিআই প্রধান। 6 এপ্রিল 2019 ফেনীর সোনাগাজীতে লালসার আগুনে পুড়ে ছাই মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। হাসপাতালের বিছানায় 5 দিনের লড়াই শেষে 10 এপ্রিল মৃত্যুর কাছে হার মানে সে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রাথমিক অবস্থায় পুলিশের কাছে মামলার তদন্তভার থাকলেও 9 এপ্রিল দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই। দায়িত্ব নেওয়ার 4 দিনের মাথায় সংবাদ সম্মেলনে জানানো হয় নুসরাতের গায়ে আগুন দেয়ায় জড়িত ছিল 4 জন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের তথ্য অনুযায়ী আরও 1 জনের সম্পৃক্ততার প্রমাণ পায় সংস্থাটি। পিবিআই জানায় হত্যাকাণ্ডে 3 জন পুরুষ ও 2 জন নারী সহ আগুন দেয়ায় সরাসরি জড়িত ছিল 5 জন। আমাদের কাছে বলা হয়েছিল 4 জন এবং বক্তব্যও আসছে 4 জন। পরে আমরা দেখেছি যে সেখানে যে নিচ থেকে ডেকে নিয়ে গেছে, আমরা ভেবেছিলাম যে সে বোধহয় উপরে উঠে নেয়, সে উপরে উঠেছিল। সুতরাং আসলে ছাদে 5 জনই গেছিল ক্লিনিক করতে, এর মধ্যে 2 জন মেয়ে এবং 3 জন পুরুষ। পুলিশ জানায় আগে থেকেই মাদ্রাসার ছাদে অবস্থান নেন 4 জন। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থী উম্মে সুলতানা পপি নিজের পরিচয় গোপন রেখে রাফিকে নিচ থেকে ডেকে ছাদে নিয়ে যায়। যে ডেকে নিয়ে গেছে সে আসলে তার নাম এই রাফিকে মূল নাম না বলে শম্পা বলা হয়েছে। আসলে তার নাম পপি। তাকে ওরা সম্বোধন করছে শম্পা হিসেবে, যাতে যেহেতু রাফি ওকে চিনে। গ্রেফতারকৃতদের জবানবন্দি ও সব দিক বিচার বিশ্লেষণ করে নির্ভুল চার্জশিট দিতে একটু সময় লাগবে বলেও জানান পিবিআই প্রধান। নিচেও বেশ কিছু লোক ছিল, গেটের ভিতরে ছিল, গেটের বাইরে ছিল, সাইকেল সেন্টারের নিচে ছিল। তাদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে, শাকিল এবং আফসার। সে ওইখানকার টিচার এবং ছাত্র। এ মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে নুরুদ্দিন ও শাহাদাত হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অসৎ উদ্দেশ্যে নুসরাতের জবানবন্দি ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে এ মামলার এজাহারভুক্ত আসামি পৌর কাউন্সিলর মকসুদ আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফেনী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অব্যাহত আছে। বিস্তারিত আতিয়ার সজলের রিপোর্টে। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ফেনীর সোনাগাজীর 0 পয়েন্টে মোমবাতি প্রজ্বলন করে উপজেলা ছাত্রলীগ সহ সর্বস্তরের মানুষ।
এর আগে সকালে একই এলাকায় 1 কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কুশপুত্তলিকা দাহ করা হয়। আমার বোন নুসরাতকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের সবাইকে ফাঁসিতে ঝুলাতে হবে। মায়ের জাতি নির্যাতিত হবে, আমাদের কন্যারা নির্যাতিত হবে, জাতি এভাবে নিশ্চুপ থাকতে পারে না। এছাড়া রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সুজন ও কন্যা শিশু অ্যাডভোকেসির ফোরামের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। সবচেয়ে যেটা খারাপ, সবচেয়ে যেটা জঘন্য, সেটা হলো থানার যে দারোগা ছিল, সেই দারোগা তার সেই মামলায় প্রকৃত অপরাধীকে এজাহারভুক্ত করেন। এদিকে নুসরাত হত্যার মামলার এজাহারভুক্ত আসামি সোনাগাজীর পৌর কাউন্সিলর মকসুদুল আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন। মাকসুদুল আলম নিজে তার পক্ষে শুনানি করেছেন, উভয় পক্ষকে শুনানি করে মামলার গুরুত্ব বিবেচনা করে মাকসুদ আলমকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। অসৎ উদ্দেশ্যে নুসরাতের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা আমলে নিয়েছেন আদালত। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। 29 এবং 31 ধারার লঙ্ঘন, যেখানে আমি আদালতকে বলার চেষ্টা করেছি যে ওসি সাহেবের রুম যদি একটা মেয়ের জন্য নিরাপদ না হয় তাহলে এই বাংলাদেশে কেউ ওসি সাহেবের রুমে আর যাবে না। গত 6 এপ্রিল সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মারা যায় সে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না বলে আবারও হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে নুসরাতের বাবা মা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এই আশ্বাস দেন তিনি। নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান ফেনীতে অগ্নিসংযোগে নিহত নুসরাত রাফির বাবা AKM মুসা ও মা শিরিন আক্তার। এই ঘটনার বিচার নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত নুসরাত রাফির পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। নুসরাতের 2 ভাইও সেখানে উপস্থিত ছিলেন। এ সময় এক ভাই মাহমুদুল হাসান নোমানকে NRB গ্লোবাল ব্যাংকের ফেনী শাখায় ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন NRB গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। কার্যকর কোনো আইন বা নীতিমালা না থাকায় একদিকে যেমন নির্যাতনের শিকার দেশের প্রায় 1 কোটি গৃহকর্মী, অন্যদিকে গৃহকর্মীর হাতে গৃহপরিচারিকা খুনের ঘটনাও ঘটছে প্রায়ই। 2015 সালে গৃহকর্মী নিয়োগের নীতিমালা প্রণয়ন করা হলেও তা মানছেন না কেউই। সরকার পক্ষ ব্যর্থতা স্বীকার করলেও দিতে পারলেন না কোনো সমাধান। তাহিয়া রুবাইয়াত, অপলার রিপোর্ট। জীবন মানে এখানে শুধুই সংগ্রাম, আর অধিকারের বাণী কাগজে কলমেই লিপিবদ্ধ। নেপথ্যে বেজে চলেছে দীর্ঘশ্বাসের 7 কাহন। অনেক জায়গায় মানুষ মেরা ফেলাইতেছে, বাচ্চা গো কাজ না করলে ঠুকনা দেয়, থেতলা দেয়। পুরুষের উপর নজর পড়ে যায় মহিলাদের উপর, মহিলাদের শান্তিটা কোথায়? টাকা পয়সা দেয় না, আমরা খাইতেও দেয় নাই। চুলে ধরে মারপিট করে, যদি তার ব্যবসা অফিসে চাকরি যায় আমাদের বাসা হয়ে যায়, ছেলেরা নির্যাতন করে। বেসরকারি পরিসংখ্যান বলছে বর্তমানে দেশে গৃহ শ্রমিকের সংখ্যা প্রায় 1 কোটি। এদের সবাই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার, যার 1% গণমাধ্যমে প্রকাশ হয় না। শ্রম আইনের অন্তর্ভুক্ত না হওয়ায় গৃহকর্মীদের ন্যূনতম পারিশ্রমিকেরও কোনো নিয়ম নেই। ওরা যদি শ্রম আইনের অন্তর্ভুক্ত হতো তাহলে একটা বড় সুবিধা ছিল যে তাদের মজুরি ফিক্সেশনের জন্য মজুরি বোর্ড গঠনের বিষয় ছিল। তাদের জন্য আসলে কোনো মজুরি নির্ধারণের কোনো প্রক্রিয়া নাই বিদ্যমান। তবে গৃহকর্মী নিয়োগে সরকারের সঠিক কোনো নীতিমালা না থাকায় এর ভয়াবহতায় আক্রান্ত হচ্ছেন গৃহপরিচারিকাও। সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডে গৃহকর্মীর হাতে খুন হন ইডেন কলেজের অধ্যক্ষ। নিয়ম অনুযায়ী গৃহশ্রমিক নিয়োগের আগে প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দেওয়ার কথা থাকলেও কেউই নিয়ম মানছেন না। কাজের লোকটার কাগজপত্র কি আপনার কাছে আছে কি? হ্যাঁ, আমার কাছে আছে কাগজপত্র, কিন্তু থানায় জমা দিইনি আর কি। কাজের লোকের যে কাগজপত্র, যেমন আইডেন্টিটি কার্ড, তারপরে সে কোথা থেকে আসছে, সেই অ্যাড্রেসগুলো যে আমাদের বেসিক্যালি পুলিশ থানায় ওখানে জমা দিতে হবে, এই ব্যাপারে তো অনেকেরই ধারণা নেই। কাকে রাখছেন, এই যে একটা বাসায় আপনি ঢুকতে দিচ্ছেন, তার অবস্থান নিশ্চিত করছেন, তা এই ক্ষেত্রে কিন্তু জেনে শুনে তাকে আসলে নিয়োগ দেওয়া উচিত। গৃহকর্মী ও গৃহপরিচারিকা উভয়ের অধিকার রক্ষায় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি 2015 প্রণয়ন করলেও এই কল্যাণ নীতির কার্যক্রম কাগজে কলমেই সীমাবদ্ধ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি গঠন করা হলেও তা যেন ডুমুরের ফুল। বিশেষজ্ঞরা বলছেন এই দায় সরকার এড়াতে পারে না। দৃষ্টিভঙ্গি, আমাদের আন্তরিকতা,
আমাদের সাংগঠনিক স্বল্পতা, এগুলো অভাব। সারা দেশে গৃহকর্মীদের যে তাদেরকে নিয়ন্ত্রণ, তাদের দেখভাল করার জন্য যে মনিটরিং সেলটা, সেটা এখনো ফাংশনাল হয় নাই। দেশে কর্মরত 1 কোটি গৃহশ্রমিকের মধ্যে অপ্রাপ্তবয়স্ক গৃহকর্মীর সংখ্যা 50 লাখেরও বেশি। গৃহকর্মীদের নিয়ে যারা কাজ করেন তারা বলছেন, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত 85% গৃহশ্রমিকই নির্যাতনের শিকার হন। মৃত্যু বা চরম পর্যায়ে না গেলে যা কখনোই বাইরে প্রকাশ পায় না। এই নির্যাতনের সংখ্যা কত? সুস্পষ্ট কোনো আইন না থাকায় এর কোনো পরিসংখ্যান নেই খোদ রাষ্ট্রের কাছেই। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের আশ্বাসে খুলনা ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মঘট প্রত্যাহার করেছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। রাতে রাজধানী শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের সঙ্গে পাটকল শ্রমিক নেতাদের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে দিনভর খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড়ে পথসভা করেন 9টি পাটকলের শ্রমিকরা। পরে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। চট্টগ্রাম ও সিরাজগঞ্জেও 6 ঘন্টা বিক্ষোভ করেন পাটকল শ্রমিকরা। সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করছি এবং আমরা বিশ্বাস করি যে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য আমরা এই বৈঠকে একটি সিদ্ধান্তে, সুন্দর সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। সকলে ঐক্যমত হয়ে শ্রমিকদের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, উৎপাদনের স্বার্থে এবং সিবিএ কর্তৃক ঘোষিত কর্মসূচি 16/4/19 তারিখে আমরা এই সমস্ত কর্মসূচি স্থগিত করব। নৌপথে চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ ও নৌ শ্রমিকদের ভাতা পুনর্নির্ধারণ সহ 11 দফা দাবিতে আজ থেকে সারা দেশে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে লাগাতার কর্মবিরতি চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতির কারণে ভোর থেকে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের কোনো নৌযান ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েন যাত্রীরা। আন্দোলনরত নৌ শ্রমিকরা জানান, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত, সমুদ্র ভাতা ও রাত্রিকালীন ভাতা পুনর্নির্ধারণ সহ 11 দফা দাবিতে 2018 সালের 27 সেপ্টেম্বর একইভাবে কর্মবিরতি দেয়া হয়েছিল। এরপর সরকার ও মালিকপক্ষ কয়েকটি সভা করে দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও দাবি আদায় না হওয়ায় আজ আবারও কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আমি বরিশাল থেকে লক্ষ্মীপুর যাব, তো সকালে আসছি, আইসা তো দেখি যে সকল ধরনের লঞ্চের মানে চলাচল বন্ধ, ওনারা ধর্মঘট ডাকছে। দেশে যাবো, এখন লঞ্চ নাই, এখন আবার যাবো চলে আর কি। লঞ্চ হঠাৎ করে বন্ধ, কিসের জন্য বন্ধ হচ্ছে? আমরা তো অনেক মানুষ ভোগান্তি। জাহাজে কর্মরত অবস্থায় যদি কোনো শ্রমিক মারা যায়, কোনো রকম এখনে বহু চেষ্টার পরে ডেড বডিটা কোনো রকম বাড়িতে পাঠানো হয়, তারপরে তার যে ক্ষতিপূরণ তার দেওয়ার কোনো বালাই নাই, আমরা আদৌ পাইতেছি না। এইগুলি আমাদের হলো মুখ্য দাবি। ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে খুলনা লঞ্চ ঘাট এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। সালাহীন, নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা যে ধর্মঘট, সে ধর্মঘট কিন্তু গতকাল রাত 1 মিনিট থেকে 12টা 1 মিনিট থেকেই শুরু হয়েছে এবং এটি কিন্তু এখন চলছে। আমি রয়েছে খুলনার লঞ্চ ঘাট এলাকায় এবং এই ঘাটের প্রচুর এখান থেকে লঞ্চ এবং বন্যবাহী নৌযান যাতায়াত করে থাকে এবং আপনারা জানেন যে 11 দফা যে দাবি শ্রমিকদের, সেই দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাল্কহেড সহ সকল নৌযানের সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, 16 সালে ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানি বন্ধ, সকল নৌ শ্রমিকের মালিক কর্তৃক ফ্রি খাবার ব্যবস্থা অথবা খাদ্য ভাতা প্রদান, এনড্রোস ইনচার্জ টেকনিক্যাল ভাতা পুনর্নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনা মৃত্যুজনিত মৃত্যুবরণকারী শ্রমিকদের ক্ষতিপূরণ সহ 10 লাখ টাকা নির্ধারণ সহ মোট 11 দফা দাবিতে এই কর্মসূচি তারা ঘোষণা করেছিল এবং 13ই এপ্রিল থেকে এটা নদী এবং সমুদ্র বন্দরে তারা বিক্ষোভ মিছিল করেছিল এবং যেটি আমরা এখান থেকে কথা বলে, এখানকার শ্রমিকদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে গতকাল রাত 12টা 1 মিনিট থেকে ধর্মঘটের পূর্ব নির্ধারিত যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে এবং সেই
কার্যক্রম কিন্তু চলছে এবং এই কর্মবিরতির ফলে কিন্তু খুলনা থেকে যে কয়টা রুটে নৌযান চলাচল করে সেই যানগুলো চলাচল করছে না এবং পণ্যবাহী যে কার্গো বা অন্যান্য যে নৌযানগুলো রয়েছে সেই নৌযানগুলো সেগুলো কিন্তু এই ঘাটে রয়েছে এবং সেখান থেকে পণ্য ওঠানামার কাজও বন্ধ রয়েছে। শ্রমিকরা কাজে যোগদান করেনি এবং যে কারণে খুলনার যে নৌপথ রয়েছে রূপসা এবং ভৈরব নদীতে দীর্ঘ যে নৌপথ, এই নৌপথে যে পণ্যগুলো আসে সেই পণ্যগুলো আসা যাওয়া ও এগুলো বন্ধ রয়েছে এবং আমরা যেটি দেখেছি শ্রমিকরা তাদের যে দাবি সেই দাবি না আদায় হওয়া পর্যন্ত এবং কোনো আশ্বাস পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলে আমরা যেটি জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে নৌযান ধর্মঘটের সর্বশেষ খবর। বিভিন্ন দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতির সবশেষ খবর জানাচ্ছিলেন খুলনা লঞ্চঘাট থেকে সহকর্মী তরিকুল ইসলাম। সময় যতই গড়াচ্ছে ততই সহিংস হয়ে উঠছে কক্সবাজারের ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে সংঘাতের ঘটনা বাড়ছেই। তুচ্ছ ঘটনায় হামলা, সংঘর্ষ, খুনসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে মিয়ানমারে বাস্তুচ্যুত এই মানুষরা। ফলে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। তাদের দাবি প্রত্যাবাসন ও ভাষান্তরে স্থানান্তর প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই এসব অপরাধ ঘটনা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। গত 21 ফেব্রুয়ারি উখিয়ার কুতুপালন ক্যাম্পের একটি ব্লকে রোহিঙ্গারা জার্মানির 3 সাংবাদিক সহ এক স্থানীয়কে মারধর করে। এখন নিয়মিতই এ ধরনের ঘটনা ঘটছে রোহিঙ্গা ক্যাম্পে, জড়িয়ে পড়ছে নানা অপরাধে। তুচ্ছ ঘটনায় হামলা, সংঘর্ষ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, খুন এখন যেন নিত্য ব্যাপার। পরিসংখ্যান বলছে গত 1.5 বছরে রোহিঙ্গা ক্যাম্পে 32 জন মারা গেছেন নানা ঘটনায়। মোট 312টি ঘটনায় আসামি হয়েছে 650। স্থানীয়দের দাবি ক্যাম্পের ভেতরে গড়ে উঠেছে বিভিন্ন গ্রুপ। ক্যাম্পের বেশিরভাগ ঘটনাই পরিকল্পিত, যার উদ্দেশ্য মিয়ানমারে প্রত্যাবাসন ও ভাষান্তরে স্থানান্তর প্রক্রিয়া বানচাল করা। বাজারের সাথে দ্বন্দ্ব, কোনো গাড়ি চালকের সাথে দ্বন্দ্ব এদের, বা কেউ কথা বলতে গেলে এদের রীতিমতো হিংস্র হয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের এই ব্যাপারওয়ার পিছনে কিন্তু দেশি বিদেশি বেশ কয়েকটা এনজিও জড়িত। তাদের মধ্যে যেভাবে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের জন্ম হচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে আগামী দিনে শুধু বার্মার জন্য নয়, বাংলাদেশের জন্য বিশাল বিপদ হয়ে দাঁড়াবে এই রোহিঙ্গারা। সচেতন মহল বলছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, তাদেরকে সেখানে দ্রুত তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ নিতে হবে। না হলে এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে লোকাল কমিউনিটিতে পড়বে, যা আমাদের জন্য হবে ভয়ঙ্কর। তবে পুলিশের এই শীর্ষ কর্মকর্তার মতে নানা কারণে রোহিঙ্গারা সহিংস হয়ে উঠছে। অপরিকল্পিতভাবে বিভিন্ন বাজার গড়ে উঠছে। এই বাজারগুলোর আপনার যে দোকানের ভাড়া, চাঁদা, এসব নিয়ে মূলত তাদের ভিতরে এই বিরোধটা আছে। রোহিঙ্গা ক্যাম্প দেখাশোনা করে ত্রিপুরা আসছি আমরা, ওখানে আইন শৃঙ্খলা বিষয়টা দেখি, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও তারাও দেখে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে অবস্থান করছে 11 লাখের বেশি রোহিঙ্গা, আর এই 2 উপজেলায় স্থানীয় বাসিন্দা 5 লাখের মতো। সময় সংবাদ, কক্সবাজার। কারাগারগুলোতে প্রতিদিনই যুক্ত হচ্ছে মাদক মামলার আসামি, কিন্তু তাদের শারীরিক ও মানসিক সুস্থতায় তেমন উদ্যোগ নেই কারাগারে। ফলে জামিনে বেরিয়েও নেশার টান ছাড়তে না পারায় প্রতিনিয়ত মাদকের আগুনে পুড়ছে দরিদ্র উত্তরের জনপদ রংপুরের এক একটি পরিবারের স্বপ্ন। তাদের আলোর পথ দেখাতে কারাগারগুলোতে সুচিকিৎসা ও কাউন্সেলিং দরকার বলে মত সংশ্লিষ্টদের। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন তরিকুল ইসলাম। সঙ্গদোষের কারণেই আবার আমি মাদকের সাথে মিশে গেছি। অনেকের মতো বন্ধু মহলের আড্ডা থেকে একসময় নেশার জগতে ডুবে যান মধ্যবয়সী মানুষটি। শেষ পর্যন্ত ঠিকানা হয় কারাগার। এরপর জামিনে মুক্তি পেলেও নেশা তাকে ছাড়েনি। বাধ্য হয়ে পরিবারের সদস্যরা ভর্তি করান রংপুর নগরীর একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে। সকালবেলা রুটি, দুপুরবেলা ভাত, রাতের বেলা ভাত, এটাই শুধু আমাদের নিয়ম ছিল। কিন্তু আদারওয়াইজ যে কোনো ধরনের কাউন্সেলিং ক্লাস এই ধরনের আমাদেরকে কোনো শিক্ষা দেওয়া হয়নি। একটা ডাক্তারে দিয়েই সব ধরনের চিকিৎসা হয়। আর মাদকাসক্তি সেবনের ব্যাপারে যদিও তাদের আলাদা কোনো ট্রিটমেন্ট এরকম কোনো ব্যবস্থা ওখানে নাই।
রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রায় ১৫০০ বন্দীর মধ্যে অধিকাংশই মাদক সংশ্লিষ্ট মামলার আসামি। কারাগারে এই বন্দীদের জন্য পৃথক ইউনিট থাকলেও সার্বক্ষণিক চিকিৎসক নেই। মানবাধিকার কর্মী ও চিকিৎসকরা বলছেন, মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে হলে কারাগারে চিকিৎসার বিকল্প নেই। মাদক নিরাময়ের জন্য যে ইউনিটটা আছে এই ইউনিটের জন্য আলাদা জনবল দরকার এবং ট্রিটমেন্ট। যদি আমরা বলি যে সে শোধনাগারে আছে, তার মানে সে একটা চিকিৎসা কেন্দ্রে আছে। বের হওয়ার পর তাকে আবার পুনরায় মনিটরিং ফলো আপটা জোরদার করতে হবে। আমি মনে করি যে অতি সত্বর জেলা কারাগারগুলোতে চিকিৎসক নিয়োগ, পাশাপাশি এবং যারা মাদকাসক্ত তাদের জন্য একটা কাউন্সেলিং সেন্টার জেলা কারাগারে থাকা উচিত। জামিনে মুক্তি পেয়ে আবারও নেশার হাতছানি স্বাভাবিক জীবনে ফিরতে দেয় না তাদের। ফলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেও মাদক নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। মাদকাসক্তদের সুস্থ জীবনে ফেরাতে হলে তাদের সুচিকিৎসা ও কর্মসংস্থান দরকার বলে মত সংশ্লিষ্টদের। এদেরকে প্রতিনিয়ত গ্রেপ্তার করে আমরা আর মামলা গ্রহণ করে তারপরে আমরা আদালতে পাঠাচ্ছি। জামিনে বেরিয়ে এসে আবার তারা এই অপরাধে জড়িয়ে পড়ছে। দেশের প্রত্যেকটি কারাগারেই এই ধরনের মাদকাসক্তদের চিকিৎসা করার জন্য আলাদাভাবে কিছু করা যায় কিনা এটি নিয়ে সরকারের উদ্যমন চিন্তা ভাবনা চলছে এবং আমরা আশা করছি যে এটিও হয়তো পর্যায়ক্রমে বিভিন্ন কারাগারগুলোতে চালু হবে। রংপুর বিভাগের ৮ কারাগারে ৫,১৯৫ জন বন্দীর মধ্যে প্রায় অর্ধেকই মাদক মামলার আসামি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। শবে বরাত নিয়ে বিতর্ক গড়ালো উচ্চ আদালতেও। যদিও ধর্মীয় বিষয় হওয়ায় রিটের অনুমতি না দিয়ে ইসলামিক ফাউন্ডেশনে আবেদন করতে বলেছেন উচ্চ আদালত। ইফার গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন আদালত। ২০ এপ্রিল নাকি ২১ এপ্রিল শবে বরাত পালন করা হবে এ বিষয়ে কাজ করছে ১০ সদস্যের কমিটি। গত ৬ এপ্রিল চাঁদ দেখা না যাওয়ায় ২১ এপ্রিল রোববার দিবাগত রাতে শবে বরাত পালনের সিদ্ধান্ত নেয় ইসলামিক ফাউন্ডেশন। কিন্তু এক পক্ষের দাবি ওই দিন চাঁদ দেখা গেছে, ফলে শবে বরাত হবে ২০ এপ্রিল শনিবার দিবাগত রাতে। শবে বরাত কবে পালন করা হবে এ নিয়ে আলেম ওলামাদের বিতর্ক গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। যদিও আদালত এই আবেদনটি আমলে না নিয়ে রিটকারীদের ইসলামিক ফাউন্ডেশনে যেতে বলেছেন। 1% যদি রিট করতে হয় এফিডেভিটের জন্য অনুমতি নিতে হয়। আমরা অনুমতির জন্য গিয়েছিলাম, আদালত অনুমতি দেননি, বলে যে আপনারা একটা কাজ করেন, আপনারা 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। 25 নম্বর কোর্টের মাননীয় বিচারপতি দয় ওখানকার যিনি বিজ্ঞ সহকারী অ্যাটর্নি জেনারেল আছেন ওনাকে বলে দিয়েছেন যে আপনারা বলুন যে ইসলামিক ফাউন্ডেশনকে ওনাদের অ্যাপ্লিকেশনটা যেন ওনারা দেখেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিষয়টি সুরাহার জন্য 10 সদস্যের একটি কমিটি কাজ করছে। এছাড়া ধর্মীয় বিষয় হওয়ায় এই পর্যায়ে হস্তক্ষেপ করতে চাননি উচ্চ আদালত। আদালত বলেন যে এটা ধর্মীয় সেন্সিটিভ ইস্যু, এটা আদালতে বিষয়বস্তু না করাই ভালো, মামলার বিষয়বস্তু না করাই ভালো। 17 তারিখে ওনারা সিদ্ধান্ত নেবেন, মিটিং আছে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত দেবেন। 1988 সালে ওআইসির এক সম্মেলনে বিশ্বের যে কোনো স্থানে হিজরি মাসের চাঁদ দেখা দিলে স্থানীয় একই সময়ে একই দিনে ধর্মীয় অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত হয়। তবে বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশে এ নিয়ে এখনও মতবিরোধ রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। লালমনিরহাটে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। এর আগে আদিতমারি থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। পুলিশ জানায়, কয়েক মাস ধরে ৫ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল প্রধান শিক্ষক হাজী লুৎফর রহমান। এক পর্যায়ে মেয়েটি স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। পরে পরিবারের সদস্যরা স্কুল যেতে জোর করলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে সে। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাতের ভিডিও ছড়িয়ে দেয়ায় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। জড়িতরা ছাড় পাবে না, পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস। নুসরাত হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন, জানালো পিবিআই। গ্রেফতার 14, 5 দিনের রিমান্ডে কাউন্সিলর। জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন। গৃহকর্মী নিয়োগের নীতিমালা প্রণয়নের পরও মানছেন না কেউই। শ্রম আইনের অন্তর্ভুক্ত না হওয়ায় পারিশ্রমিক নির্ধারণে নেই কোনো নিয়ম, সমাধান দিতে পারছে না কর্তৃপক্ষ। আগুনে পুড়ল প্যারিসের অন্যতম ঐতিহাসিক নিদর্শন নটরডেম ক্যাথেড্রাল। ভেঙে পড়েছে 850 বছর পুরনো গির্জাটির চূড়া ও ছাদ।
এবং আজ বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, প্রয়োজনে আয়ারল্যান্ড সিরিজের পারফরমেন্সের ভিত্তিতে পরিবর্তন বললেন বিসিবি সভাপতি। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ।